বন্ধুরা, শালালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে একটা নিষিদ্ধ রাজনীতির খেলা শুরু হয়েছে। নিষিদ্ধ করা, এটা কি ক্ষমতার লড়াই নাকি ইতিহাস মুছে ফেলার চেষ্টা? আম, চলুন আমরা একটু আলোচনা করি। আজকে একটা উম, একটা খবর বিভিন্ন পত্রিকাতে এসছে যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে মানে নিষিদ্ধের অধ্যাদেশের যে আইন সেটা করা হবে। ভালো কথা। কেন এইটা করা হবে? কারণ ইউনূস, আমরা বলছি যে ইউনূস সরকার কার্যক্রমটা অর্ধেক নিষিদ্ধ করে গেছে, আওয়ামী লীগের কার্যক্রম। এখন আহ, তারপরে ইউনূস সরকার চলে যাওয়ার পরে যে নির্বাচিত সরকার এসছে সেটা আসলে বিএনপি এবং জামাত, যারা ইউনূস সরকারের সাথেই ছিল 5ই আগস্টের পর থেকে। তারা আজকে অর্ধেক কাজটাকে সম্পন্ন করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। হয়তো তারা করেও ফেলবে। যেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমটাকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা, পুরোপুরিভাবে আইনিভাবে এটাকে শতসিদ্ধ করা যায় কিনা এটা চেষ্টা করবে, বা একটা পাশ বিল উত্থাপন করবে। সবকিছু মিলিয়ে আসলে এই খেলাটা কি হচ্ছে, সবকিছু তো জানা সম্ভব নয়, কিন্তু আমার দৃষ্টিতে এবং যেটা মনে হচ্ছে সেটা নিয়ে মনে হলো যে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করি, তারপরে একটু আওয়ামী লীগ নিয়েও বলবো। যতটা আমি জানি, কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলে সেই রাজনৈতিক দলের খুব বেশি ভিতরের কথা তো বলা যায় না, বাট কিছু তো বলা যায়। তো চলুন আমরা আসলে যে এই যে খেলাটা চলছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কে বাংলাদেশের রাজনীতি থেকে ওয়াইপ আউট করে দেওয়া, মুছে ফেলার যে একটা চেষ্টা, এই চেষ্টাটা আসলে কেন করা হচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই রাজনীতিটা আসলে কি, চলুন আমরা সেটা বোঝার চেষ্টা করি। এটা কি শুধুই ক্ষমতার লড়াই? আমরা আমরা আপাত দৃষ্টিতে মনে করি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, নাহলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির সাথে সাথে তার লেজ ধরে জামাত ক্ষমতায় আসবে। ব্যাপারটা কি ওরকম, নাকি এর পেছনে আরো গভীর কোনো পরিকল্পনা, মতাদর্শিক পরিকল্পনা, সাংস্কৃতিক, ভূ রাজনৈতিক সমস্ত কিছুই আছে, অবকাঠামোগত, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বাংলাদেশের সার্বভৌমত্ব বা সার্বভৌমত্ব, সবকিছু মিলে অন্য কোনো খেলা কি আছে কিনা সেটা চলুন আমরা বোঝার চেষ্টা করি। আসলে এই নিষিদ্ধের খেলাটা কি? আমরা আপনি যখন সুপারফিশিয়ালি দেখবেন তখন ওটা মনে হবে কি একটা দলের বনাম আরেকটা দলের যুদ্ধ। সুপারফিশিয়ালি এই জন্য বললাম যে আমরা বলি না আচ্ছা ঠিক আছে, এটা তো আসলে আওয়ামী লীগ আর বিএনপির একটা যুদ্ধ, বা আওয়ামী লীগের সাথে অ্যান্টি আওয়ামী লীগারদের যুদ্ধ। ব্যাপারটা কি আসলে তাই? আপনাদের কি মনে হয় বন্ধুরা? প্রথম স্তরের যদি আমরা বলি, এটা হচ্ছে একটা পাওয়ার স্ট্রাগল তো বটেই, অবশ্যই। কারণ যে ক্ষমতায় থাকবে, যে সরকারে থাকবে, পাওয়ার তো তার কাছেই, সুতরাং এটা তো একটা পাওয়ার স্ট্রাগল এই বটেই। এটা সবচাইতে দৃশ্যমান একটা স্তর, যেটা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বনাম বিএনপি এবং জামাত। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে এই দ্বন্দ্বটি চলে এসছে। একদিকে আওয়ামী লীগ, আরেক দিকে হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম জোট। আওয়ামী লীগের সাথে আছে সকল প্রগতিশীল দলগুলো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেগুলো আমাকে বল আমরাকে আমাদের আমরা বলি তারা, এবং বিএনপির দিকে আছে প্রতিক্রিয়াশীল দলগুলো, যেটা আমরা একদমই সত্যি কথা, যেটা যারা কারণ আমাদের সংবিধানে আছে বাঙালি জাতীয়তাবাদ, বিএনপি নতুন জাতীয়তাবাদের মতবাদ দিয়েছে, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ। সো দিস অ্যান্ড দ্যাট। হ্যাঁ, তো দ্বন্দ্বগুলো মনে হয় নির্বাচনের জন্য জনমতের প্রতিযোগিতা, বাট এটা একটা জিরো সাম খেলা চলছে। চলুন আমরা বলি এটা কিভাবে খেলাটা চলছে। যেখানে একজন জিতলে অন্যজন সম্পূর্ণরূপে হারবে, আধা আধি হারানা। এই জায়গায় নিষিদ্ধ করার দাবি মানে শুধু নিষিদ্ধ করা একটা রাজনৈতিক দলকে না, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে না, বরং তাকে সম্পূর্ণভাবে রাজনীতির মানচিত্র থেকে সরিয়ে অনেক কিছুকে রাজনীতি থেকে সরিয়ে ফেলা যায়। বাংলাদেশের অনেক কিছুকে মুছে দেওয়ার একটা পরিকল্পনা, যাতে নির্বাচনী বা জনভিত্তিক প্রতিযোগিতা ছাড়া ক্ষমতা এককভাবে আসলে দখল করে রাখা যায়।
যেটা বিএনপি এবং জামাত এই মুহূর্তে করতে চাইছে। কারণ আমরা যেটা দেখেছি, বিএনপির 17 বছরের টানা ক্ষমতায় থাকাকালীন সময় তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। তারা বারবার বিএনপিকে বলেছে নির্বাচনে আসতে, টার্মস অ্যান্ড কন্ডিশন তারা মানেনি। কিন্তু বিএনপির রাজনীতি করার একটা, নির্বাচনে বা অংশ নেওয়ার ব্যাপারে কোনো বাধা ছিল না, বা জামাতের বাধা ছিল না। যদিও আমরা যারা সেকুলার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ অনেকেই বলেছে জামাতের রাজনীতি ব্যান করা উচিত, পৃথিবীর বহু দেশেই এটা নিষিদ্ধ আছে। হ্যাঁ, তো এটা একটা মানে রাজনীতি থেকে ওয়াইপ আউট করে ফেলার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। দ্বিতীয় স্তর যদি আমরা ধরতে চাই তাহলে আমরা ধরতে পারি এটার একটা মতাদর্শিক দর, মানে দ্বন্দ্বটাও আছে, বিএনপি আওয়ামী লীগ ভার্সাস বিএনপি এবং জামাত। তাহলে চলেন এখন মতাদর্শিক দ্বন্দ্বটা কি। আওয়ামী লীগ নিজেকে প্রতিষ্ঠা করেছে ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের ধারক এবং বাহক হিসেবে, এবং আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই দীর্ঘ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে থেকে তার যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, তার ফোকাস ছিল একটা এমন রাষ্ট্র যেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেটা বাঙালি জাতির নিজস্ব একটা রাষ্ট্র হবে। বাঙালি জাতির এটাই কিন্তু বাঙালি জাতীয়তাবাদ বলে কেন, এইটাই বাঙালি জাতির একটা একমাত্র নিজস্ব দেশ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ। এই এই মতাদর্শ নিয়ে কিন্তু আওয়ামী লীগ রাজনীতিটা করে এসছে, বা আওয়ামী লীগের রাজনীতি। অন্যদিকে বিএনপি এবং জামাতের রাজনীতি কি, ধর্মভিত্তিক রাজনীতি, এবং বাঙালি যে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে আমি যেটা শুরুতেই বললাম, বিএনপি একটা নতুন মতবাদ দেওয়ার চেষ্টা করেছে, সেই সেই রাজনীতি। নিষিদ্ধ করার রাজনীতি শুধু কোনো দলকে কি সরায়? দলকে সরায় না। যদি আওয়ামী লীগের নিষিদ্ধ হয় তাহলে ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক একটা অর্থনীতি, যেমন আপনি যদি একটু উদাহরণ দিই, একটু লাইনের বাইরে যে বলি, যেমন আপনি যদি বলেন যে কানাডা তো সমাজতান্ত্রিক রাষ্ট্র না, কিন্তু কানাডার যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা কিন্তু ওদের মানে মানে অর্থনৈতিক ব্যবস্থাটা কিন্তু এরকম। এই জন্য বলে যে একটা সোশ্যাল ব্যবস্থা। হ্যাঁ, যে সোশ্যালিজমের যে অর্থনীতির ধারণাটা আছে এরকম ব্যবস্থা। এখানে পট করে কেউ ধনী হয়ে যায় না, পট করে কেউ গরিব হয়ে যায় না, একটা ব্যালেন্স সোসাইটি। আর বাংলাদেশের যে সমাজতন্ত্রের ধারণা সেটা কিন্তু এরকম। তো সেটাকে মুছে দেওয়া যাবে, বাঙালি জাতীয়তাবাদের ধারাকে অবৈধ ঘোষণা করা হবে, এবং পুরা মানে সেকুলারিজম যে টেক্সচারটা বাংলাদেশে আছে, এবং বাঙালি জাতির যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ধারণাটা ফ্রম দ্য ডে ওয়ান, জিয়াউর রহমান যেই বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যে একটা নতুন ধারণা দেওয়া, কারণ বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে কি আপনি পার্থক্য, তো কিন্তু আসলে এর অন্তর্নিহিত ব্যাপারগুলো ভীষণ ব্যাপক। এই পুরো বিষয়টাকে তারা, বিএনপি এবং জামাত এই মুহূর্তে, যেটা ইউনূস অর্ধেক কাজ করে গেছে, বিএনপি এবং জামাত এটাকে পুরোটাকে মানে ফাইনাল ক্লোজারটা দিতে চাইছে। এই ক্লোজারটা দিতে চাইলে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ নয়, এই সাথে সাথে এই যে ধারণাগুলো, এই যে একটা বাংলাদেশের এই ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিকতা, বাঙালি জাতীয়তাবাদ, এগুলোকেও তারা ওয়াইপ আউট করে দিতে চাইছে, বা মুছে যাবে যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে তারা মুছে দিতে পারে। সেটা ভিন্ন ডিবেট, সে প্রসঙ্গে আমি এখন আর যাব না, আরেকদিন আবার বলবো, হয়তো কালকে বলবো। সেকুলারিজম কি একটা রাষ্ট্র চিন্তা, মানে আমরা সেকুলারিজম নিয়ে একটা, অনেকের অনেক ধরনের ধারণা থাকে। সেকুলারিজম একটা বিস্তৃত বিষয়, আমি ছোট্ট একটা একটু বিষয় আপনাদেরকে বলতে চাই। সেকুলারিজম হচ্ছে একটা রাষ্ট্রচিন্তা এবং এর নাগরিকের স্বাধীনতা। এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা কি। বাংলাদেশের জন্মই হয়েছে একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, এ সকলের মূল বার্তা কি ছিল? বাংলার পরিচয় হবে ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। বন্ধুরা, বাংলাদেশের পরিচয় হবে ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে, ধর্মের পরিচয়ের ভিত্তিতে নয়। সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরহীনতা নয় কিন্তু, বরং একটি রাষ্ট্রের নিরপেক্ষতা। মানে আমাদের এই যে বিএনপি এবং জামাতের, স্পেশালি জামাতের এবং তার জামাতের যে সহযোগীরা আছে, তাদের একটা
মানে একটা ফ্ল্যাট একটা ধারণা তারা দেওয়া একটা, এটাকে কি বলবো আমরা যেটা খুব পপুলার শব্দ ন্যারেটিভস বলি, যে সেকুলারিজম মানে ও নাস্তিক বা ধর্মহীনতা। নো, সেকুলারিজম মানে কিন্তু ধর্মহীনতা নয়। এখানে বলা হয়েছে যে এই রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রটা সবার। হ্যাঁ, এবং এই সেকুলারিজম আসলে আজ সরাসরি লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াচ্ছে। কারণ ইসলামিক এই যে গোষ্ঠীটার উত্থান হয়েছে, বিএনপির হাত ধরে তারা শক্তিশালী হয়ে আজকে পার্লামেন্টে যে বিএনপি এবং অপোজিশনে আছে ইসলামিক শক্তি, এদের তো মূল সমস্যা আসলে সেকুলারিজম। মূল সমস্যা কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগের রাষ্ট্রচিন্তা, আওয়ামী লীগের আদর্শ, এটা তাদের মূল সমস্যা। তারা এই রাষ্ট্রটাকে চায়, তারা একটা আম, উগ্র ইসলামী রাষ্ট্র চায়, যেখানে সেকুলারিজম একটা প্রবলেম, সেকুলারিজম একটা বাধা। হ্যাঁ, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়, তখন এটিও কেবল বলা হয় একটি রাষ্ট্রচিন্তা এবং নাগরিককে চ্যালেঞ্জ করার একটা প্রক্রিয়াও কিন্তু এই সেকুলারিজম বা বাঙালি জাতীয়তাবাদকে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া হয়। এই লক্ষ্যবস্তু কিন্তু শুধু আওয়ামী লীগ না, এই লক্ষ্য হচ্ছে এই বাঙালির রাষ্ট্রচিন্তা, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এই যে সেকুলার একটা সমস্ত জাতি ধর্মের মিলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী নারী পুরুষ সবাই মিলে যে একটা বৈচিত্র্যময় সুন্দর একটা ব্যালেন্স সোসাইটি, এই সোসাইটিটাকে লক্ষ্য করা হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আরও একটা কারণ। এই 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 এটা কিন্তু এই পলিটিক্স ইনসাইড পলিটিক্স, এটা বোধহয় আমরা মিস করে যাচ্ছি। কারণ যখন কোন রাষ্ট্র একটি ধর্মের লেবাস ধরে, তখন সেখানে যুক্ত হয়, তখন অন্য ধর্মগুলো স্বাভাবিকভাবেই আম, এটার এফেক্টটা অন্য ধর্মের মানুষদের উপর পড়বে। সেকুলারিজম যেটা করে সেটা হচ্ছে সকল নাগরিককে সমান এবং সব ধর্মকে নিরাপদে রাখার নিশ্চয়তা যায়, যেটা আমাদের কনস্টিটিউশনে আছে। সকল জাতি ধর্ম, সেখানে আদিবাসী হোক, পাহাড়ি হোক, গারো, সাঁওতাল, সকল আদিবাসী, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন যারা আছে, সবাই মিলে একটা একত্রে থাকার একটা যেই উম, এবং নিরাপদ নিরাপদ এবং একটা ধর্ম নিরাপদ একটা রাষ্ট্র গঠন করার মানে আপনি যদি সংজ্ঞা বলেন সেটাই হচ্ছে সেকুলারিজম। কিন্তু আমরা এটাকে ভুলভাবে আহ, ছুড়ে দেই, প্রকাশ করি নিজেদের স্বার্থে। আমরা মানে আমি বিএনপি এবং জামাতের পক্ষে যারা আছে তাদের বলছি, এবং আমাদের পক্ষেও যারা আছে তারা কিন্তু এভাবে ব্যাখ্যা করতে পারে না। আমরা কিছু কিছু গদ বাঁধা কথা বলি, জামাত মানে এটা, বিএনপি মানে এটা, আওয়ামী লীগ মানে এটা না। আমাদের মনে হয় একটু ডিপ রুটে যারা আমরা কথা বলি এটা নিয়ে কথা বলতে হবে। এটা আমি মনে করছি। তৃতীয় স্তরের কথা বলি, ভূ রাজনীতি। বাংলাদেশের রাজনীতি কিন্তু কখনোই একেবারে অভ্যন্তরীণ রাজনীতি রাজনীতি নয়। এটার সাথে বাইরের বিশ্বের ভূ রাজনীতির অনেক ভূমিকা আছে। এবং 5ই অগস্টের পরে ইন্টারেস্টিং যেটা হয়েছে, আগে সাধারণ মানুষ এটা বুঝতে পারতো না। 5ই অগস্টের, জুলাই আগস্টের এই যে যা ঘটে গেল, সেটা আমাদের মানুষকে এডুকেট করেছে। এডুকেট করেছে মানে আমি বলতে চাইছি এই আমাদের রাজনীতি যে ভূ রাজনীতির প্রভাব আছে, সেটা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে 5ই অগস্টের পরে। 5ই অগস্ট না হলে হয়তো জানতেও পারতো না, সাধারণ মানুষ জানতে পারতো না। এখন আপনি যদি গ্রামে গঞ্জে হাটে বাজারে কথা বলেন, তারা বলে ডিপ স্টেট। তারাও চেষ্টা করে খুঁজতে যে ডিপ স্টেট কি, আমেরিকা কেন, ইন্টারেস্ট কি, ভারতের ইন্টারেস্ট কি, পাকিস্তানের ইন্টারেস্ট কি, মুসলিম ব্রাদারহুডসের ইন্টারেস্ট কি, ইউরোপিয়ান ইউনিয়ন কোন ভূমিকা পালন করছে। হ্যাঁ, সো আমরা ধীরে ধীরে এগুলো জানতে পারছি। তো ভূ রাজনীতির প্রভাব আছে কিন্তু। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি কখনোই পুরোটাই আভ্যন্তরীণ নয়। আওয়ামী লীগ সাধারণত ভারতের সাথে ঘনিষ্ঠ কারণ আছে। ঐতিহাসিকভাবে ভারত হচ্ছে একটি সেকুলার রাষ্ট্র। কিন্তু মজার ব্যাপার কি, সেকুলার রাষ্ট্র কিন্তু আমরা প্রথম হয়েছি, ভারত আমাদের থেকে এই ধারণাটা পরে নিয়েছে। কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের নেইবারিং কান্ট্রি, আমাদের লম্বা একটা বর্ডার আমরা ভারতের সাথে ভাগাভাগি করে নিচ্ছি, এবং ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে সকলভাবে।
তাদের সৈন্য সামন্ত দিয়ে, আমাদের শরণার্থীদের তাদের দেশে রেখে আমাদেরকে ট্রেনিং দিয়ে সমস্তভাবে ভারত আমাদেরকে সহায়তা করেছে। আমরা অনেক সময় বলি ভারত এই সহায়তাটা করেছে তাদের স্বার্থে। যদি তাদের স্বার্থেও করে থাকে, তারা হয়তো তাদের স্বার্থটা কি, তারা একটা সিকিউরড বর্ডার চায়। আমাদের স্বার্থ কি হয়েছে? আমরা কিন্তু একটা রাষ্ট্র পেয়ে গেছিলাম। আমরা একটা রাষ্ট্র পেয়ে গেছি। সেই রাষ্ট্রে বসে এখন জামাত এবং বিএনপি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার এবং আমাদের রাষ্ট্রের ধারণাটাকে, রাষ্ট্রের যে একটা বৈচিত্র্যটাকে বা রাষ্ট্রের যে কাঠামোটা, সংবিধান, সমস্ত কিছু বদলে দিতে চাইছে। যেটা ভারতের সহায়তায় আমরা আসলে এই রাষ্ট্রটা পাওয়ার ফলেই না আপনি সংসদ সদস্য হয়েছেন, যারা আজকে ক্ষমতায় আছেন, যারা আজকে পাওয়ারে আছেন, যারা সংসদে গেছেন, তারা তো যে এত বড় বড় বুলি করেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে ভারত বা পাকিস্তানের আওয়ামী লীগের সাথে সম্পর্কটা ভারতের অনেকভাবে ঐতিহাসিকভাবে, কারণ আওয়ামী লীগের সাথে সম্পর্ক হতেই হতো। কারণ সেই সময়, মুক্তিযুদ্ধের সময়, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা রাজনৈতিক শক্তি তো লাগে, সেটার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। সেই সময় জামায়াত ইসলাম ছিল, জামায়াত ইসলাম আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। আইরনি দেখেন, আজকে তারা ক্ষমতায়। কিন্তু মজার ব্যাপার, তখন তো বিএনপি নামক রাষ্ট্রটা তৈরিই হয়নি। তারা বোধহয় 1978-এর 1 সেপ্টেম্বর তাদের জন্ম হয়েছে, এরকম। বিএনপির তো প্রশ্নই নাই, সুতরাং তারা তো চিনেই নেই। হ্যাঁ, বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই হচ্ছে গিয়া। তো এখন সমস্ত সেক্টর কমান্ডাররা যদি একটা করে রাজনৈতিক দল তৈরি করে এরকম অবস্থা তৈরি করতেন, তাহলে তো বাংলাদেশ 20টা টুকরা হয়ে যাওয়ার কথা ছিল। সো এভাবে হয় না। হ্যাঁ, নানা মানে ইতিহাসের বিবেচনাও যদি বলেন, আওয়ামী লীগের সাথে ভারতের একটা সম্পর্ক হতেই হতো, হতোই, এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ, এই রাষ্ট্রটা চেয়েছিলেন মানুষের মুক্তির জন্য। কারণ সেই সময় পাকিস্তান বাহিনী, পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তান আমাদের যে যে পরিমাণ দমন পীড়ন সমস্ত কিছু, আমাদের কথা বলার ভাষা, আমাদের কথা, আমরা বাংলায় কথা বলবো সেজন্য আমাদেরকে প্রাণ দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। আমাদের স্বাধীনতা তো দূর কি দূরস্থ। সুতরাং সেই সময় যেই রাষ্ট্রটি আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের সাথে আওয়ামী লীগের যে বন্ধুত্ব, এটা হতেই হতো। আমাদের তো একটা শক্তি লাগবে। এই যে এত বড় 71-এ যে 30 লাখ শহীদ হয়ে গেল, এত বড় একটা বিশাল যুদ্ধ। কারণ পাকিস্তানি মিলিটারি তো কম পাওয়ারফুল ছিল না। আওয়ামী বিএনপির, ভারতের আর্ম ফোর্স যদি আমাদেরকে সাহায্য না করতো, মিসেস ইন্দিরা গান্ধী যদি আমাদেরকে সাহায্য না করতেন, ভারতের জনগণ যদি আমাদেরকে সাহায্য না করতো, এত ভিয়েতনামে 10 বছর লেগেছে, আমাদের হয়তো 50 বছর লেগে যেত। এখনো বালুচিস্তান যুদ্ধ করছে, এখনো বালুচিস্তানে তারা স্বাধীনতার জন্য ফাইট করে যাচ্ছে, হচ্ছে না। সো ভারতের সাথে আওয়ামী লীগের যে বন্ধুত্বটা, সেটা ঐতিহাসিকভাবেই একটা অবশ্যম্ভাবী ছিল এই বন্ধুত্ব। অন্যদিকে বিএনপি জামাত তুলনামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সাথে ঘনিষ্ঠ। আপনি দেখেন, এই কোনো রাষ্ট্রই মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে ছিল না। কারণ সেন্টিমেন্টটাই তো আসলে অ্যান্টি পাকিস্তানে, অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি মুক্তিযুদ্ধ এবং অ্যান্টি সেকুলারিজম। নিষিদ্ধ করার রাজনীতি এখন হয়ে দাঁড়িয়েছে একটি আন্তর্জাতিক ব্লকের প্রভাব বাড়ানোর চক্রান্ত। কোন ব্লক বেশি পাওয়ারফুল হবে? আমাদের আমাদের ভূখণ্ডটা খুব ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে একদিন কখনো কথা বলবো। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই তাই কখনোই কখনো কখনো মানে কখনো এটা শুধু আভ্যন্তরীণ ছিল না, এবং কখনো কখনো এটা বৈশ্বিক যে শক্তির সাথে আম, একটা এক শক্তি আরেক শক্তির সাথে লড়ছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না। আমরা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানে দুটো আম, ব্লকের সাথে, আম, মানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্লকের সাথে অ্যালায়েন্স। আমি বৈশ্বিক শক্তির কথা বলছি। আমি যদি চতুর্থ স্তরের কথা বলি, রাষ্ট্র ও আধিপত্য। রাষ্ট্র কি শুধু সরকার? না। রাষ্ট্র মানে প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা, মিডিয়া, সংস্কৃতি, সবকিছু মিলিয়েই একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের আধিপত্য কি হবে? যে দল ক্ষমতায় থাকে সেই দলই সুশাসন করে না,
সেটা একটা দীর্ঘমেয়াদী আধিপত্যের ব্যাপারও থাকে। এখানে নিষিদ্ধ করার রাজনীতি মানে প্রতিদ্বন্দ্বীকে সাংগঠনিক ভিত্তিতে ধ্বংস করে দেওয়া, তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পুনরুত্থান বন্ধ করা এবং একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেটাকেই বলা হয় ফ্যাসিজম। আমরা যে ফ্যাসিজমের একটা ধারণা দিল না, কারণ কেন আমি বলি আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল না, তার তো কিছু রিজন আছে। কারণ সেই সময় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। সেই সময় আম, আমি আমার মত প্রকাশ করতে পারতাম। আমি নারী হিসেবে যদি আমি জিন্স প্যান্ট পরে আমি যদি রাস্তায় যাই, তাহলে আমি যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। একজন মোল্লা হুজুর যদি কথা বলতে চায় বলতে পারে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন আছে। এভাবে চিন্তা করলে আসলে রাজনৈতিক স্তর এইটাই। তো আমাদের এই যে রাজনীতির যে একটা দীর্ঘমেয়াদী রাজনীতির যে একটা ধ্বংস করার প্রক্রিয়া, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান। এখানে নিষিদ্ধ করার রাজনীতির একটা মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে অনেক কিছু ধীরে 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 বাংলাদেশের যে ভবিষ্যতের যে একটা বাংলাদেশের যে সামাজিক, অর্থনৈতিক, ভূরাজনৈতিক এবং বাংলাদেশের যে আমাদের সংবিধান আমাদের যে যে রাইটগুলো দিচ্ছে সেইগুলোর একটা ধীরে 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 পরিবর্তনগুলো আপনারা দেখতে পাবেন, উপলব্ধি হয়তো এখন করতে পারছেন, আরো করবেন। এখানে নিষিদ্ধ করার রাজনীতি একটা মানে ভালো কিছু আসলে বয়ে আনছে না, এবং এটি একটি একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা পায়তারা, এবং এটাই ফ্যাসিজমের লক্ষণ, যে কথাটা আমি বলতে চাইছি। পঞ্চম স্তর যদি আপনি বলেন, একটা সাংস্কৃতিক দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটাকে আমরা গুরুত্ব দিই না, এই দ্বন্দ্বটাকে আনফর্চুনেটলি গুরুত্ব দেয়নি আওয়ামী লীগ সরকার। সংস্কৃতির যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু আওয়ামী লীগ সরকারও দেয়নি। এমনি এমনি তো একটা উত্থান হয়ে যায় না। আওয়ামী লীগ সরকারকে এই গুরুত্বটা দিতে হতো, আমার কাছে মনে হয়েছে আম, এটা গুরুত্ব দেয়নি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়শই উপেক্ষিত। বাংলাদেশের মূল দ্বন্দ্ব হলো আমাদের পরিচয় কি, ভাষা, সাহিত্য, লোকসংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা বনাম ধর্ম পরিচয়ের ভিত্তিতে একটি রাজনীতি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচেষ্টা মানে বাঙালি সংস্কৃতি বয়ানকে প্রান্তিক বা ধ্বংস করার একটা চেষ্টা। সাম্প্রতিক সময়ে একটা সাম্প্রদায়িক পরিচয়কে প্রধান হিসেবে জাতির সামনে তুলে ধরা। আমরা মুসলমান আগে, বাংলাদেশি পরে, বাঙালি পরে, যেটা ছিল না। আমরা মানুষ আগে, আমাদের রাষ্ট্র আগে, পৃথিবীর সব দেশেই। এই যে আমি একটা দেশে থাকি কানাডাতে, সেখানে যদি আমাকে বলতো আমরা খ্রিস্টান আগে তুমি পরে, তাহলে আমি সেকেন্ড ক্লাস নাগরিক। তারা তো আর না মানুষ আনতো না। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে আপনার সংস্কৃতির যে মুক্তি পরিচয় সেটাকেও নিষিদ্ধ করা। আমি শেষ বিশ্লেষণ হিসেবে বলতে চাই, জনগণের রাজনৈতিক অধিকার, বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতি শুধু শাসক শ্রেণীর দ্বন্দ্ব নয়, এটি শ্রমজীবী মানুষের রাজনৈতিক দাবি, মত প্রকাশ এবং বিকল্প ধারাকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা। এবং শ্রমজীবী মানুষের যে একটা রাজনৈতিক দাবি, আপনি দেখবেন আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু একটা কৃষক, একটা জনগণ সবাই জানে। আওয়ামী লীগের রাজনীতিটা আসলে একদম বাংলাদেশের হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরের মানুষ এই আওয়ামী লীগকে যারা ধারণ করে তারা ধারণ করে। তো এই নিয়ন্ত্রণকে, এই এই ধারাটাকে, এই সেকুলারিজম, এই সাংস্কৃতিক মুক্তি, এই এই ধর্মনিরপেক্ষতা, এই যে একটা সম্মিলিতভাবে একটা রাষ্ট্র তৈরি হলো, বাঙালির রাষ্ট্র, এইটাকে নিয়ন্ত্রণ করার একটা প্রক্রিয়া হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এখানে নিষিদ্ধ করা হয় শুধু দল নয়, একটি রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার জন্য, মানুষের বিকল্প চিন্তা, স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ করার একটা প্রক্রিয়া। বন্ধুরা, নিষিদ্ধ শব্দটি শুনতে ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ক্ষমতা, মতাদর্শ, আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রীয় আধিপত্য এবং সংস্কৃতির ভবিষ্যৎ। প্রশ্ন হলো, কোন দল ক্ষমতায় থাকবে, কোন দল ক্ষমতায় থাকবে না সেটা নয়। প্রশ্নটা হলো, বাংলাদেশের রাজনীতি কতটা উন্মুক্ত থাকবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা কতটা টিকে থাকবে,
আমাদের পরিচয়, জাতীয় পরিচয় আসলে কোন দিকে যাবে? আমি শুধু একটা কথা বলতে চাই বন্ধুরা, যখন রাজনীতি নিষিদ্ধ দিয়ে শুরু হয়, তখন ইতিহাস বলে সেটা খুব কম সময়ের জন্যই, মানে এটা ইতিহাসের মানে নিষিদ্ধের রাজনীতি যখন শুরু হয় না, সেখানে গণতন্ত্র থাকে না, গণতন্ত্র শেষ হয়। আপনারা জুলাই আগস্টে গণতন্ত্র গণতন্ত্র বলে যে একটা ন্যারেটিভস তৈরি করেছিলেন, আসলে কি জুলাইয়ের আগে আপনাদের গণতন্ত্র ছিল না ছিল না? গণতান্ত্রিকভাবে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এটা কি গণতান্ত্রিক দেশ বলা যাবে না যাবে না? প্রশ্নটা আপনাদের জন্যই। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। চলুন দেশকে ভালোবাসি।